নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম মর্ম বেদনার ছবি। লেক মার্কেটে নাকি অন্য বাজারের চেয়ে ভালো মাছ পাওয়া যায়। যত সব বাজে কথা। একজন আছে না, নিজের পাড়াটাকে সব ব্যাপারে বড় করে দেখাতে চায়। মর্নিং ওয়াকের সময় রোজ রোজ ধরণীধরের কাছে লেক মার্কেটের নানান গুণপনার কথা শুনে কিশোর আজ গিয়েছিল সেখানে। গিয়ে দেখেন কিসের কি, মাছের বদলে মাছের দৌরাত্ম্যই বেশি। পড়ে আছে কিছু আড় মাছ আর ওই বড় বড় নোনা জলের ভেটকি, যার কোনো স্বাদ নেই, আর সব আধ পচা চুনো। মনক্ষুণ্ণভাবে বাজার সারলেন কিশোর। এর মধ্যে অনেকবার ধরণীধরের মুন্ডুপাতও করা হয়ে গেছে। যোগুবাবুর বাজার বরং এর থেকে অনেক ভালো। সেখানে দোকানিরাও সবাই চেনা, কেউ খারাপ জিনিস দেয় না। কিশোর ঠিকই করে ফেলেছেন, আর কোনোদিনও পরের কথায় নাচবেন না। জীবনের আর যে কটা দিন বাকি আছে, নতুন করে অচেনা লোকের সঙ্গে সম্পর্ক পাতাবার দরকার নেই। মানুষের জীবনের একটা সময় গণ্ডিটা ছোট হয়ে আসে, তখন অল্প কয়েকজনকে নিয়েই খুশি থাকতে হয়। যাক, এই একটা শিক্ষা হলো আজ। ফলের দোকানগুলোর পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিল, হঠাৎ একটা ঝুড়ির দিকে চোখ পড়ল। দোকানের বাইরে রাখা আছে ঝুড়িটা, আর তাতে ভর্তি কামরাঙা ফল। কিশোর থমকে দাঁড়ালো, মুগ্ধ হয়ে দেখতে লাগলো কামরাঙাগুলোকে। তারপর নিচু হয়ে একটা তুলে নিল হাতে। ঠান্ডা সবুজ রঙের কামরাঙা ছুঁয়ে তার হাতের একটা অদ্ভুত আরাম হলো। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে ঠিক 35 কিংবা তারও বেশি বোধ হয় 40 বছর বাদে তিনি কামরাঙা ফল হাতে ছুঁচ্ছেন। একটা জিনিস জীবনে এতদিন বাদ ছিল। কোনোদিনই কিশোর কামরাঙা কেনেননি, তাই দাম সম্পর্কে তার কোনো ধারণাও নেই। এদেশে কামরাঙা দুর্লভ জিনিস নিশ্চয়ই, নইলে এতদিন চোখে পড়ল না কেন? এগুলো কত করে? দোকানদারটা বেশ বয়স্ক, গোঁপটাও পুরু পাকা, বেশ ভরাট মুখ, দৃষ্টিতে গাম্ভীর্য আছে। 80 পয়সা জোড়া, 3টে 1 টাকা। কিশোর খুশি হলো, বেশ সস্তাই বলতে হবে। 5 টাকা জোড়া শুনলেও তিনি আশ্চর্য হতেন না। মনে মনে হিসেব করে তিনি বললেন, আচ্ছা তাহলে 9টা দিন। 9টা শুনে দোকানদারটা বিস্মিতভাবে তাকালেন কিশোরের দিকে। তারপর কিছু যেন বুঝতে পেরে হাসলেন। কিশোরের সঙ্গে তার একটা সমমর্মিতা স্থাপিত হলো। তিনি বললেন, নেন, আপনি 10টাই নেন, ওই 3 টাকাই দেবেন। বেশ মন দিয়ে বেছে বেছে একটা একটা তুলতে লাগলো কিশোর। কয়েকটা আছে আধ পাকা, কিন্তু সেই রং কিশোরের পছন্দ নয়। স্বচ্ছ সবুজ রংটাই চোখকে বেশ স্নিগ্ধ করে। পাকা কামরাঙা কিশোর কখনো দেখেছে কিনা ঠিক মনে করতে পারল না। এগুলো বেশ ভালো জাতের, 5টা শিরাই বেশ উন্নত। মাছের ব্যাপারে দুঃখটা ভুলে গিয়ে তখন তার মন বেশ প্রফুল্ল হয়ে গেল। একটা নতুন জিনিস, বাড়ির সবাই অবাক হবে। ট্রাম ধরে তিনি চলে এলেন ভবানীপুরে। ওপরের বারান্দা থেকে সুনন্দা তাকে দেখতে পেয়ে বললেন, দাঁড়াও, কানাইকে পাঠাচ্ছি। কিছুদিন আগে হৃৎপিণ্ডে একটা ছোট্ট খোঁচা লেগেছিল বলে ডাক্তার তাকে ভারী জিনিস বইতে বারণ করেছে। কিন্তু কিশোর সবসময় সে নির্দেশ মানেন না। বাজার করা তার একটা বরাবরের অভ্যেস, এটা তিনি কিছুতেই ছাড়তে পারবেন না। সুনন্দা কানাইকে সঙ্গে নিতে চান, তাও কিশোরের পছন্দ নয়। বাজারে তিনি নানা রকম রঙ্গ রসিকতা করেন, চাকর সঙ্গে থাকলে কি আর তা হয় নাকি চলে? কানাই আসবার আগেই তিনি 2টো থলি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। রিটায়ার করার পর শরীরটা একটু ভাঙলেও মনে জোর আছে যথেষ্ট। 3 তলায় উঠতে একটু হাঁপ ধরে গেলেও সুনন্দার সামনে সেটা গোপন করে গেলেন।
সুনন্দার হাতে তোয়ালে, এক্ষুনি বাথরুমে ঢুকবেন। এটা কিশোরের পছন্দ নয়। কানাই রান্না করে, সেই সব জিনিস গুছিয়ে রাখে, তবু বাজার এলে বাড়ির গিন্নি একবার তা দেখবে না? সুনন্দার এসব ব্যাপারে আগ্রহই নেই। কিশোর যে কত খুঁজে খুঁজে অসময়ের এঁচোড় কিংবা কাঁচা আম নিয়ে আসে, সুনন্দা তা খেয়ালও করে না। বাড়িতে কোনো গুণগ্রাহী না থাকলে বাজার করার ঠিক আনন্দটা নেই। কিশোরের মনে আছে, বাবা বাজার করে ফিরলেই মা সব কিছু ঢেলে ফেলত, রান্নাঘরের সামনে প্রত্যেকটা জিনিস সম্পর্কে মন্তব্য করত। বাবার ভুল ধরতেন, যেমন পুঁই শাক আনলে কুমড়ো আনতে হয়, কই মাছের দিনে ফুলকপি না আনলে চলে না, শোল মাছের সঙ্গে মূলো চাই, আর পাবদা মাছের সঙ্গে বড়ি। বাথরুমের দিকে যেতে যেতে একটা উড়ো দৃষ্টি দিয়ে সুনন্দা জিজ্ঞাসা করলেন, ওগুলো কি? কৃতার্থ হয়ে গিয়ে কিশোর একগাল হেসে বলল, কামরাঙা, তুমি চেনো না? সুনন্দা বলল, চেনব না কেন, কিন্তু অতগুলো কি হবে ওগুলো দিয়ে? খাবে, সবাই মিলে খাবে, রেয়ার জিনিস। আচ্ছা, তুমি মনে করে দেখো তো, এই যে আমরা কত লোকের বাড়িতে যাই, কোনোদিন কারোর বাড়িতে তুমি কামরাঙা খেতে দেখেছো কাউকে? কেউ তোমায় অফার করেছে? তাহলেই বুঝতে পারছো এরকম একটা ভালো জিনিস চট করে পাওয়া যায় না। সুনন্দা প্রশ্রয়ের হাসি হাসলেন। মা বাবা শখ করে এর নাম দিয়েছিলেন কিশোর। তখন খেয়াল করেননি যে তাদের ছেলে একদিন প্রৌঢ় বা বৃদ্ধ হবে, তখন কি এই নামটা খাটবে কত বেমানান। অবশ্য এই প্রসঙ্গ উঠলেই কিশোর বলে, কেন, বোম্বাই ফিল্মে এই নামে আমার চেয়েও অনেক বুড়ো বুড়ো লোক আছে। বয়স প্রায় 62 হলেও কিশোরের মনের মধ্যে একটা ছেলে মানুষের ভাব রয়ে গেছে, কিন্তু এখনো নানান ছোটোখাটো জিনিস থেকে তিনি আনন্দ পান। এক একদিন এক একটা অদ্ভুত জিনিস এনে মহা উৎসাহ দেখান। যেমন একদিন নিয়ে এলেন ঢেঁকির শাক, খুবই নাকি অপূর্ব ব্যাপার, কিন্তু কিশোর ছাড়া সেই শাক আর কেউ খেতে চায়নি। কামরাঙার ব্যাপারেও প্রায় তাই হলো। 2 মেয়ে, মিলি আর জুলি, একজনের বয়স 23 আর অন্যজনের বয়স 21। ওরা কেউ বাড়িতে শাড়ি পরে না, অন্তত সকালের দিকটা ওই ঢোলা হাউসকোট পরেই কাটিয়ে দেয়। পড়ার ঘর থেকে 2 মেয়েকে ডেকে আনলেন কিশোর। বেছে বেছে সব থেকে বড় 2টো কামরাঙা তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখ, খেয়ে দেখ, কোনো দিন কিন্তু এটা খাসনি। পড়ার ঘর থেকে দুজনেই গভীর সন্দেহের চোখে ফল দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। জুলি বলল, এটা কি? কিশোর রহস্য করে বলল, কি বলতো, কখনো দেখিসনি তো? মিলি বলল, আমি দেখেছি, একবার শান্তিনিকেতনে একটা বাড়িতে ছিল, কামরাঙা না কি যেন একটা নাম। কিশোর একটু অন্যমনস্ক হয়ে গিয়ে বলল, শান্তিনিকেতন, সেখানে পাওয়া যায়? আশ্চর্য, এসব আমাদের পূর্ববঙ্গের ফল, আমরা ছেলেবেলায় এসব কত। এখন খেতে ইচ্ছা করছে না বাবা। আরে খেয়ে দেখ না, খেয়ে দেখ, একটা ফল খাবি? একটু আগে চা খেয়েছি, তাতে কি হয়েছে? চা খাওয়ার পর অন্য কিছু কি খেতে নেই? পরে খাবো বাবা, বিকেলে খাবো। 2 বোনের মধ্যে ছোট বোনের ব্যক্তিত্ব বেশি। সে কামরাঙাটা রেখে দিল ফ্রিজের মাথায় বেতের ঝুড়িতে। মিলি এখনও সেটা হাতে ধরে আছে। কিশোর ভাবলে শহরে মানুষ হওয়ার এটাই দোষ, কোনো জিনিস এরা খেতে চায় না, খাবার নিয়ে পরীক্ষা করতেও যায় না, ধরা বাঁধা কয়েকটা জিনিস খেয়ে গেলেই হলো। গ্রামে যারা মানুষ হয় তারা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করে। কত রকমের ফল তিনি খেয়েছেন ছেলেবেলায়। ডৌয়া বলে একটা ফলের কথা তিনি কারুকে বোঝাতে পারেননি। কেউ কেউ তো ডৌয়া দেখেইনি, নামও শোনেনি, এখানকার বাজারে ওঠেই না, অথচ কি চমৎকার স্বাদ ডৌয়ার। শহরের ছেলেমেয়েরা আপেল খায়, আর আপেল জিনিসটা কিশোরের একেবারে অখাদ্য লাগে, ঠিক যেন মনে হয় রুগীর পদ্য। তিনি ক্ষীণ অভিমানের সুরে বললেন, খাবি না? মিলি তার বাবার এই অভিমানটুকুর মূল্য দেয়।
সে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা আমি খাচ্ছি। একটা কামড় দিয়ে সে বলল, ও মা গো, ভীষণ টক। কিশোর বলল, টক তো হবেই, কামরাঙা টক হবে না? তবে কিরকম অন্যরকম টক সেটা বল। কাঁচা আম কিংবা তেঁতুল কিংবা পাতিলেবু কিংবা চালতা কোনো কিছুর সঙ্গেই মিল নেই। কামরাঙার টক স্বাদটা একেবারে নিজস্ব, সেটাই তো এর মজা। এই দেখ, আমি খাচ্ছি। কিশোর একটা কামরাঙাকে ঠিক মাউতর্গানের মতো মুখের সামনে ধরে সযত্নে একটা কামড় বসাল। মিলি বলল, না বাবা, তুমি খাবে না, তোমার না অ্যাসিডিটি, অত টক খেলে। কিশোর বলে, কিচ্ছু হবে না, ফেভারিট জিনিস খেলে কখনো শরীর খারাপ হয় না। কামরাঙা তোমার ফেভারিট? কই, আগে তো কখনো তোমায় খেতে দেখিনি। তোদের জন্মের আগে ছোট ছেলে বাবুসোনা ছাদে খেলছিল, এই সময় নিচে এলো সে জল খেতে। কিশোর খুব আগ্রহের সঙ্গে বলল, এই তুই খাবি? এই দেখ কামরাঙা, কোনোদিন তো খাসনি, একটু খেয়ে দেখ। বাবা ও দিদিদের পারিবারিক দৃশ্যটা বাবুসোনা এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ তার হাতে তখন একটুও সময় নেই। তবু বাবার কথা শুনে সেই সবুজ রঙের পাঁচকোনা জিনিসটা হাতে নিয়ে কিছুই না দেখে ঘ্যাক করে এক কামড় দিল। সঙ্গে সঙ্গে মুখটা কুঁচকে বলে, এ বাজে। কামরাঙাটা সে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। কিশোর দুহাত তুলে বলে, এই ফেলবি না, ফেলবি না, আমাকে দে। একটা বিস্মিত দৃষ্টি সমেত ওই এঁটো ফলটা বাবার দিকে ছুঁড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল বাবুসোনা। মিলি বলল, বাবা, তোমার এ জিনিস চলবে না। এরই মধ্যে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সুনন্দা। তিনি স্বামীর প্রতি সহানুভূতি দেখিয়ে মেয়েদের বললেন, তোরা ওগুলো নষ্ট করিস না, রেখে দে, কানাইকে বলবো চাটনি করে দিতে। কিশোর তো প্রায় আর্তনাদ করে উঠল, চাটনি? কখনো না। সুনন্দা বলল, কেন? কামরাঙা কখনো রান্না করতে নেই। রান্না করতে নেই তার মানে? অনেক ফল আছে যা রান্না করা চলে না, যেমন আমলকি, পেয়ারা, বেল, কামরাঙা। সুনন্দা বলল, কেন? বেলের মোরব্বা হয় না? মিলি বলল, পেয়ারার তো জেলি হয়। কিশোর বিরক্ত ভাবল, ওসব এ দেশে হয়। সুনন্দা বললে, তোমার বাঙাল দেশের কথা ছাড়ো তো, টক জিনিস দিয়ে ভালো চাটনি হবে। কিশোর দুঃখ পেলেন, তিনি কোনো দিনই কামরাঙার চাটনি খাননি, আর খেতে চানও না। নিজের হাতের কামরাঙাটা তিনি খেতে খেতে আর একটা কথাও না বলে বারান্দার দিকে চলে গেলেন। এত টক জিনিস তিনি আর খেতে পারেন না। লেবুর রস খেলেও পেটটা জ্বালা করে, তবু তিনি কামরাঙাটা ফেলবেন না। যেমন করেই হোক সেটা তিনি শেষ করবেনই। এখন বারান্দায় ইজি চেয়ারে বসে তার পায়ে ঘণ্টাখানেক ধরে কাগজ পড়ার সময়। 3খানা কাগজ তন্ন তন্ন করে পড়া চাই। যত রোদ বাড়বে তত চেয়ারটা টেনে টেনে সরিয়ে নিতে হবে ছায়া। একটু নুন পেলে ভালো হতো, কিন্তু নুন চাওয়া মানেই পড়া যায়। আশ্চর্য, আজকাল অল্প বয়সী ছেলেমেয়েরা টক খেতে ভালোবাসে না, অথচ তাদের ছেলেবেলায় টক জিনিসগুলোই ছিল ছোটদের সব থেকে প্রিয়। নুন দিয়ে কাঁচা আম মেখে খাওয়া, তারপর চালতা, গরম চা, দিশি আমড়া, কাঁচা তেঁতুল। টুসটুসে কামরাঙার রস গড়িয়ে পড়ল তার জামায়। 5টা দিক খাওয়া হয়ে যাওয়ার পর মাঝখানটা চুষলেন খানিক, তারপর ভেজা হাতটাও তিনি পরম সন্তোষে তার ধুতিতে মুছলেন। তারপর চোখের সামনে লম্বা করে মেলে ধরলেন ইংরেজি কাগজটা। হেডলাইন কয়েকটা দেখতে না দেখতেই তার মনটা উদাও হয়ে গেল। তিনি আর অক্ষর দেখছেন না, তিনি সবুজ রঙের ছবি দেখছেন। 2টো গাছ ছিল, বেশি বড় নয়, তবে অনেক ডালপালা, পাতাগুলো মিহি। কামরাঙা ফুল কিরকম যেন হয় মনে পড়ছে না। আশ্চর্য, কেন মনে পড়ছে না? সাদা তো নয়, করমচার ফুল সাদা, আমড়ার সাদা। একটা গাছ ছিল দত্তবাড়ির পেছনে, আর একটা ওদেরই পুকুরে যাওয়ার পথে। কিশোর দ্বিতীয় গাছটার পাশে এসে দাঁড়ালো। স্পষ্ট মনে আছে, তিনি এই গাছটার ওপরের ডালগুলোর নাগাল পেতেন না, লাফিয়ে লাফিয়ে ফল পাড়তে হতো। কিন্তু এখন তিনি নাগাল পাচ্ছেন। তার 62 বছরের শরীরটা ওই গাছটার প্রায় সমান।
কিন্তু এরকম হচ্ছে কেন? তার সেই ছেলেবেলার চেহারাটা কোথায়? 17-18 বছর বয়স, কীরকম দেখতে ছিলেন তখন তিনি? কই, মনে পড়ছে না তো। পুকুর ধার থেকে হেঁটে আসছেন বেনুদি। 22-23 বছর বয়স, ঠিক সেদিনকার চেহারা। বেনুদির এক মাথা চুল, দুর্গা ঠাকুরের মতো মুখ চোখ দুটোতে সব সময় একটা অবাক অবাক ভাব। কামরাঙা গাছটার পাশে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে বেনুদি মুখটা নিচু করে চলে গেল। তার দুহাতে এক গাদা ভিজে কাপড়। প্রায় হাহাকার গলায় কিশোর বলল, বেনুদি, বেনুদি, আমায় চিনতে পারছেন না? আমি কিশোর, আমি চ্যাটার্জিদের বাড়ির কিশোর। বেনুদি শুনলেন না, মুখও ফেরালেন না। একটা শব্দ পেয়ে কিশোর মুখের সামনে থেকে খবরের কাগজটা সরালেন। তার বড় মেয়ে মিলি। কিশোর মনে মনে হিসাব করে দেখলেন, সেই সময় প্রায় 45 বছর আগে বেনুদিও তো এই মিলির বয়সী ছিল। অথচ মিলি তো একটা বাচ্চা মেয়ে। হাবে ভাবে কত ছেলে মানুষ, কিন্তু বেনুদিকে কত বড় মনে হতো। চেহারায় ব্যবহারে পরিপূর্ণ এক নারী। তিনি মিলির দিকে এক দৃষ্টি চেয়ে রইলেন। মিলি এসব লক্ষ্য করল না। সে রেলিং দিয়ে উঁকি মেরে কি যেন দেখতে লাগলো। কাগজের দিকে চোখ ফিরিয়ে কিশোর আর সেই কামরাঙা গাছটার ছবি ফিরিয়ে আনতে পারলেন না। মিলির উপস্থিতির জন্যই এরকম হচ্ছে। নিজের ছেলে মেয়ের কাছে নিজেকে সবসময় বয়স্ক বাবা মনে হয়। যদিও একথা স্বীকার করতে নিজের কাছে অন্তত বাধ্য যে মিলির বয়সী অন্য কোনো মেয়ে দেখলে তিনি বেশ একটা সুখের উত্তেজনা বোধ করেন। বেনুদি তার থেকে বয়সে 4-5 বছরের বড় ছিলেন। গ্রামে ওই বয়সী সব মেয়েরই বিয়ে হয়ে যায়, বেনুদির হয়নি। কেউ কেউ যেন বলতো অল্প বয়সেই বেনুদির এক জায়গায় বিয়ের সব ঠিকঠাক হওয়ার পর ভেঙে গেছিল। বেনুদির ছোট বোন রেনু কিশোরের থেকে 1 বছরের ছোট, কিন্তু সেই রেনুর কথা মনে নেই। বেনুদিকে দেখলে কিশোর যখন সত্যিকারের কিশোর ছিল তখন কিন্তু তার বুকটা কাঁপত। কি দেখছিস রে মিলি? সুরঞ্জন আসবে বলেছিল 9টার সময়, এখনো এলো না। মহা ক্যাবলা ছেলে, কিছুতেই কথা ঠিক রাখতে পারে না। সুরঞ্জন কি তোর বন্ধু? আমি তো ভেবেছিলাম জুলির। জুলিরও বন্ধু না, আমারও বন্ধু না। সুরঞ্জন হলো আমাদের জিপ গাড়ি, যখন ইচ্ছে ওকে নিয়ে যেখানে খুশি যাওয়া যায়। কি অদ্ভুত কথা তোদের! তোমরা এসব বুঝবে না। কেন বুঝবো না রে? তোমাদের আমলেতে ছেলে মেয়েদের মেলামেশা ছিল না? ওই যে সুরঞ্জন এসে গেছে। কিশোরকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে মিলে ছুটে চলে গেল। কিশোর মনে মনে বলল, তোরা কি আমাদের গত শতাব্দীর মানুষ ভাবিস? কে বলল মেলামেশা ছিল না? আমাদের পূর্ব বাংলার গ্রামে কই পথে দাঁড়িয়েও মেয়েদের সঙ্গে কথা বলার বাধা ছিল না তো? মেয়েরাও বন্দি থাকতো না ঘরের মধ্যে, এ বাড়ি ও বাড়ি যাতায়াত করত। ওরে মিলি, তোরা কি বুঝবি, তখন অনেক ভালো ব্যাপার ছিল। গ্রামের প্রত্যেকটা সুন্দরী মেয়েরই 1-2 প্রেমিক থাকতো। জাতের মিল না হলে বিয়ে হতে পারত না বটে, কিন্তু প্রেমকে কেউ আটকাতে পারত? প্রেমের পর বিরহ আর সারা জীবন তার মধুর স্মৃতি। হ্যাঁ, আমারও ছিল একজন প্রেমিকা, চৌধুরীদের বাড়ির মাধুরী। এখন সে লখনৌতে থাকে। তোরা দেখিসনি তো তাকে? তোদের মায়ের থেকে অনেক সুন্দরী। কিশোর এবারে দেখতে পেলেন চৌধুরী বাড়িটা। পাকা বাড়ি, দোতলা, তাদের গ্রামের সব থেকে ঝকঝকে বাড়ি। ডান পাশের দিঘিটা পদ্ম পাতায় ভরা। সেই দিঘির ঘাটলায় পা ঝুলিয়ে বসে আছে 3টি ছেলে মেয়ে। তার মধ্যে গোলাপি রঙের রিবন বাঁধা মাধুরী না? কত বয়স? বড় জোর 9-10। এর থেকে অনেক বড় বয়সেও সে মাধুরীকে দেখেছেন কিশোর। মাধুরীর সেই চেহারা কোথায়? চৌধুরীদের বাড়ির প্রত্যেকটা ঘর মনে আছে কিশোরের, কিন্তু কোনো ঘরেই তিনি বড় বয়সের মাধুরীকে খুঁজে পাচ্ছেন না। এ যেন ফ্রেমটা রয়েছে অটুট আর ভেতরে ছবিটা নেই। তো বড় অস্বস্তি। সিনেমার দৃশ্যান্তরের মতন আবার কামরাঙা গাছটার ছবি ফিরে এলো। পুকুর ঘাট থেকে আসছে বেনুদি, একেবারে পরিষ্কার, জীবন্ত। ভিজে কাপড়ে তার শরীরের প্রত্যেকটা রেখা স্পষ্ট, ঠিক যেন কুমোরের তৈরি নিখুঁত কোনো মূর্তি। দেখলে এখনো মাথা ঘুরে যায়।
বেনুদি, বেনুদি, চিনতে পারছেন না? আমি কিশোর। পাশেই একটা সুপুরি গাছ, তার আড়ালে নিজেকে ঢাকা দিয়ে বেনুদি থমকে দাঁড়ালেন। তারপর কিশোরের দিকে পূর্ণ দৃষ্টি মেলে দেখে নিয়ে বললেন, কে? ধীরেন কাকা, আপনি এখানে? ছবিটা আবার খবরের কাগজ হয়ে গেল। কিশোরের বুকে কেউ যেন আঘাত করেছে। বেনুদি চিনতে পারলেন না। বেনুদি তাকে ধীরেন কাকা ভাবলেন। ধীরেন তো ছিল কিশোরের জ্যাঠামশাই, কত বছর আগে মারা গেছে। কিশোরকে কি ধীরেন জ্যাঠামশাইয়ের মতো দেখতে হয়েছে এখন? আগে কেউ বলেনি তো এরকম কথা। ধীরেন জ্যাঠামশাইয়ের সঙ্গে বেনুদির বাবার কি যেন একটা ঝগড়া ছিল, তাই তিনিও বাড়িতে যেতেন না। সেই জন্য বেনুদি অবাকও হয়েছেন। কাগজটা হাত থেকে পড়ে গেল কিশোরের। তিনি অন্য একটা কাগজ তুলে নিলেন। নিজের 17-18 বছরের চেহারাটা দেখতে পাচ্ছেন না বলে মনটা খুব খারাপও লাগছে। পুরনো স্মৃতিতে ঘুরে বেড়ানোর মধ্যে একটা মাদকতা আছে, কিন্তু সেখানে তার এই বুড়ো বয়সের শরীরটা নিয়ে উপস্থিত হচ্ছে কেন? মিলি এসে জিজ্ঞাসা করলে, বাবা তুমি চা খাবে? কিশোর মুখ না ফিরিয়ে বলল, হঠাৎ এত দয়া? সুরঞ্জন চা খেতে চাইছে, মায়ের এখন স্কুলে যাওয়ার তাড়া, চা করতে বললেই কানাই চেঁচাবে, তবু তোমার নাম করলে যদি দেয়। বেশ, তাহলে বলো আমার নাম করে। থ্যাংক ইউ বাবা। শোন মিলি, সুরঞ্জন যদি তোদের জিপ গাড়ি হয় তাহলে আমি তোদের কি হলুম রে? তুমি হচ্ছ ওদের গুড ওল্ড ম্যান। তোমার সঙ্গে কার তুলনা? সবসময় বুড়ো বুড়ো করিস, জানিস 62 বছর বয়সে অনেকে নতুন করে। ওল্ড ম্যান মানে বুড়ো নাকি? ওল্ড ম্যান মানে বাবা। কে তোমায় বুড়ো বলেছে? দেবানন্দ আর তুমি সমান বয়সী। কিশোর আবার ঝিম মেরে বসে রইল, কিন্তু কোনো ছবি ফিরে এলো না। একটু পরেই সুনন্দা সেজেগুজে এসে বলল, আমি চললাম, তুমি দুপুরে কোথাও বেরোবে না তো? কিশোর দুদিকে মাথা নাড়ালেন। এই সময় সুনন্দাকে বেশ কম বয়সী দেখায়। কিশোর রিটায়ার করে গেলেও সুনন্দার এখনো 5 বছরের চাকরি আছে স্কুলে। খুব যে একটা দরকার আছে তা নয়, তবু সুনন্দা চাকরি করতে ভালোবাসে। সুনন্দাকে খানিকটা হিংসেও করেন তিনি এই জন্য। পূর্ব বাংলার সেই গ্রাম থেকে কিশোর কত দূর চলে এসেছে, যেন একটা অন্য গ্রহে। মাস্টারের বাড়ির ছেলে, তাই অভাব অনটন কম দেখেননি। শৈশবের কত স্বাদ অতৃপ্ত থেকে গেছে। মা কত পুড়িয়ে পুড়িয়ে কথা শুনিয়েছেন বাবাকে। শেষ বয়সে বাবা মাকে খানিকটা সুখের মুখ দেখিয়েছেন কিশোর। প্রথমে বেহালায় বাড়ি, তারপর সেটা বিক্রি করে ভবানীপুরে বড় রাস্তার ওপর এই বাড়িটা কিনেছেন। তাছাড়া ঘাটশিলায় একটা বাড়ি আছে, বিবেকানন্দ রোডে একটা ওষুধের দোকান। এজন্য অবশ্য কিশোরকে খাটতে হয়েছে অনেক। যৌবনের মাঝামাঝি থেকে হঠাৎ হুশ করে এতগুলো বছর কি করে যে কেটে গেল, বড্ড তাড়াতাড়ি চলে গেছে। কিশোরের খেয়ালই হয়নি এতদিন। কামরাঙা খেলেই জ্বর হতো, একটা তো নয়, এর সঙ্গে 3টে 4টে 5টা কচু পাতায় খানিকটা নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এসে পুকুর ধারে বসে বসে খাওয়া। পরদিনই জ্বর। সত্যি কি কামরাঙা খাওয়ার সঙ্গে ওই জ্বরের কোনো সম্পর্ক ছিল? মা বারণ করত, জ্বর হলেই বলতো, আবার দত্তদের বাড়ি থেকে চুরি করে কামরাঙা খেয়েছিস। কামরাঙা কি সুন্দর না? ওসব কেন ওই নাম কে জানে। এ ফল তো কোনোদিন লাল হয় না। ওসব রাঙা মানে লালই হবে কেন? যে কোনো রং। কামরাঙার পাতলা সবুজ রংটা কিশোরকে বরাবর মুগ্ধ করেছে। পাতার আড়ালে লুকিয়ে থাকে ফলগুলো। হঠাৎ একটা পেয়ে গেলে যেগুলো উঁচু ডালের, সেগুলো লাফিয়ে লাফিয়ে। বেনুদি একটা আঁকশি নিয়ে এসে বলল, ওরে গাছটা ভেঙে ফেলবি নাকি? কটা চাস বল, আমি পেরে দিচ্ছি। শুধু বেনুদিকেই দেখা যাচ্ছে, কিশোরকে নয়। গাছ কোমর বাঁধা শাড়ির আঁচল, পিঠের ওপর খোলা চুল। বেনুদি আঁকশি দিয়ে কামরাঙা পারছে। সেই বয়সটায় পুরুষের চোখ অসম্ভব মাংসলোভীয় হয়, তাই বেনুদির শরীরের বিশেষ বিশেষ অংশ যখন ঝলসে ওঠে, গাছ থেকে ফল পাড়া নয়, যেন একটা নাচ। কিশোর দেখছে চারদিকে নানা রকমের সবুজের মধ্যে এক গৌরবর্ণ মাংস প্রতিমা। আকাশটা নিচু হয়ে এসেছে চাঁদোয়ার মতো। একটা কুবো পাখি ডাকছে অবিশ্রাম সুরে।
বেনুদির পায়ের ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে যেন এই ডাক। হীরের গয়নার মতো এত উজ্জ্বল হয় স্মৃতির ছবি। আজ কামরাঙা কিনে এনেছেন বলেই কিশোরের মনে পড়ছে বেনুদির কথা, তা তো নয়। বেনুদির মুখ তার জীবনে বারবার ফিরে এসেছে, যেন বেনুদিকে ঘিরে তার মধ্যে রয়েছে এক গভীর মর্মবেদনা। অথচ বেনুদির সঙ্গে সেরকম সম্পর্ক তো কিছু ছিল না। পাড়ার আর 5টা কম বয়সী ছেলের চেয়ে কিশোরকে তিনি কখনো আলাদাভাবে দেখেননি, সেরকম মনোযোগী দেননি। একদিন কিংবা হয়তো কয়েকদিন হবে বেনুদির সঙ্গে প্রতাপদাকে দেখেছেন কিশোর। ধুতির ওপর ঢোলা পাঞ্জাবি পরা, তার বুকের বাঁদিকে বোতাম। সবাই বলতো প্রতাপকে প্রমথেশ পড়ুয়ার মতো দেখতে। সেই প্রতাপদা বেনুদির কাছ থেকে আঁকশিটা নিয়ে বলল, দাও আমি পেড়ে দিচ্ছি। একটা মাত্র ফল পেড়ে সেটা কিশোরের দিকে ছুঁড়ে দিয়ে প্রতাপদা বলেছিল, এই নে এখন যা, পালা। কি সাংঘাতিক অপমান লেগেছিল সেই কথাটায়, এখনো যেন কানে ঝনঝন করে বাজে। কামরাঙা ফল পেকে পেকে গাছের নিচে পড়ে যায়। পাড়ার ছেলেরা যার যখন ইচ্ছে হয় পেরে নিয়ে যায়, কেউ আপত্তি করে? সেই ফল একটা মাত্র দিয়ে একটা 17 বছরের ছেলেকে অবহেলার সঙ্গে বিদায় করে দেওয়া আশ্চর্য। বেনুদিও কোনো প্রতিবাদ করেনি তখন, বরং খানিক বাদে পুকুর ধারে মুখ গুজে গোঁজ করে বসে থাকার সময় কিশোর শুনতে পেয়েছিল বেনুদি আর প্রতাপদার সম্মিলিত হাসি। 62 বছর বয়সেও এই কথা মনে পড়ায় কিশোরের শরীরের প্রতিটা রোমকূপ যেন সচকিত হয়ে উঠল। প্রতাপ তাকে হাতের কাছে পেলে তিনি এই মুহূর্তে তার গলাটা চেপে ধরতেন। তারপরেই তিনি অবাক হলেন, প্রতাপদার ওপরে এখনো এত রাগ রয়ে গেছে কেন? প্রতাপদাকে তিনি আর বেশি দেখেননি। দিল্লি না কানপুর কোথায় যেন চলে গেছেন তিনি। বেনুদিকে তিনি বিয়ে করেননি। কিশোরও তার পরের বছরই গ্রাম ছেড়ে চলে আসে। মিলি চা দিয়ে বলল, বাবা আমি আর জুলি একটু বেরোবো সুরঞ্জনের সঙ্গে। নিশ্চয়ই ন্যাশনাল লাইব্রেরিতে যাবি? কি করে বুঝলে? ওই জায়গাটার নাম বলাই তো সব থেকে সুবিধে, তাই না? মোটেই না, আমরা যাচ্ছি অনিমাদের বাড়ি। সে আবার কে? ও একটা স্কাউন্ড্রেল, ওকে তোমার না চিনলেও চলবে। তা একটা স্কাউন্ড্রেলের বাড়িতে যাওয়া হচ্ছে কেন দল বেঁধে? অনিমদা আমার এক বন্ধু ভাস্বতীর সঙ্গে খুব ব্যবহার খারাপ করেছে। ভাস্বতী বেচারা আর লজ্জায় বাড়ি থেকে বেরোতেই পারে না। তা সেখানে গিয়ে কি মারামারি হবে নাকি? দরকার হলে মারতেই হবে। সেই জন্যই তো সুরঞ্জনটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। থানা পুলিশ পর্যন্ত গড়াবে না তো? দেখিস। না না, সেসব কিছু না, স্রেফ ভয় দেখাবো, ওর নামে বিজ্ঞাপন দেব। তুমি আবার বসে বসে চিন্তা করতে যেও না যেন আমাদের জন্য। কিশোর প্রসন্নভাবে হাসলেন। ছেলে মেয়েদের গতিবিধি বাধায় সৃষ্টি করেন না তিনি, ওদের সঙ্গে তিনি ইয়ার্কি ঠাট্টাই করেন। তার সুফল এই যে ওরা কখনো মিথ্যে কথা বলে না তার কাছে। সত্যি কথার সৌরভই একটা আলাদা, শুনলেই মনটা ভালো হয়ে যায়। সুরঞ্জন ছেলেটা লেখাপড়ায় ভালো, অথচ জুলি মিলি তাকে মনে করে জীবগাড়ি। এরা দল মিলে যাচ্ছে এদের একজন বান্ধবীর পক্ষ নিয়ে অন্য একজনের সঙ্গে ঝগড়া করতে। এদের ধরন ধারণই সব আলাদা। হঠাৎ কিশোর ভাবলেন, এই যে মিলি, জুলি, সুরঞ্জন, ভাস্বতী আর অনিয়ম, এরা কি কেউ কারোকে ঈর্ষা করে? দেখলে তো বোঝা যায় না। একালে ছেলেমেয়েরা বুঝি ঈর্ষা ভুলেই গেছে। নারীদের ব্যাপারে কিশোরের মনে সেরকম কোনো গুপ্ত অতৃপ্তি নেই। কাজের খাতিরে তাকে বহু জায়গায় ঘুরতে হয়েছে। নিজের স্ত্রী ছাড়াও অন্যান্য কয়েক নারীদের সঙ্গে তার কিছুটা সম্পর্ক হয়েছে কোনো কোনো সময়। সুনন্দার সঙ্গে বিয়ের আগে অন্তত আরও 2জনকে চেয়েছিল। আর তার প্রথম প্রেমিকা সেই চৌধুরীদের বাড়ির মাধুরী, বেশ একটা মধুর বাল্য প্রেম জমেছিল তার সঙ্গে। কিন্তু সেই মাধুরীর মুখটাও এখন আর বেশি মনে পড়ে না। বেনুদি, প্রতাপদা, বেনুদির হাত থেকে প্রতাপদা সেই আঁকশি নিয়ে নেওয়ার ছবি তার স্মৃতিতে যেন এখনো ঝলমল করে, ঝলসানো। কিন্তু সেগুলো যেন একটা ঝলসানো উল্কির মতো দগদগ করে। এখনো সেই অপমানটা সে ভরতে পারেনি। প্রথম হচ্ছে তার তীব্র ঈর্ষা, তাকে কিছুতেই ভোলা যায়? পুকুর ধারের পায়ে চলা রাস্তাটাতে কাঁচা পাকা চুলের প্রৌঢ় মানুষটা দাঁড়িয়ে কাকতি মিনতি ভরা
গলায় বলতে লাগলেন, বেনুদি, একবার আমার দিকে তাকাও, একবার আঁকশি ধরা হাতখানা উঁচু করো। কুবো পাখিটার ডাকের ছন্দে তোমার পাটা উঠুক আর নামুক, শুধু আমার জন্য। এখন তো প্রতাপদা কাছে নেই। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন, আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। আর যারা এখনো আমার বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।